কিশলয় ছোটবেলার সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ন। এটি প্রাচীন বাতিঘর, সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে। তাকে ঘিরে অনেক লৌকিক কথা আমাদের মাঝে বর্তমান। সেই লৌকিক কথাগুলি কি সত্যি, নাকি যে ভৌতিক ব্যাপারটি সেখানে ঘটেছিল সেটি সত্যি? এইটিরই সন্ধান করতে আসছে মায়া এবং স্যাম। আপনারা সাথে থাকুন। এক অদ্ভুত বন্ধুত্বের, এক অদ্ভুত লোককথার বর্ণনা আপনারা এখানে শুনতে পাবেন। গল্পের শেষে আপনারা কিছু প্রশ্নের উত্তরও হয়তো খুঁজবেন। তবে শুরু করছি কিশলয় অরিজিনালস পরিবেশিত, আমার প্রিয় ছাত্র প্রবাল মজুমদার রচিত একটি ভৌতিক অদ্ভুত গল্প, ব্ল্যাকউড আইল্যান্ডের অভিশাপ। মেইনল্যান্ডের উপকূল থেকে প্রায় 10 মাইল দূরে সমুদ্রের বুক চিরে জেগে থাকা এক বিষণ্ণ পাথুরে দ্বীপ ব্ল্যাকউড আইল্যান্ড। দ্বীপটি কেবল মানচিত্রের একটি বিন্দু নয়, বরং এটি স্থানীয়দের কাছে এক জীবন্ত আতঙ্কের নাম। দ্বীপের মাথায় দাঁড়িয়ে থাকা জীর্ণ বাতিঘরটি বহু ইতিহাসের সাক্ষী। 1800 শতকের শেষ ভাগে ব্রিটিশ স্থপতিরা যখন এটি নির্মাণ করেন, তখন থেকেই একে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত। বাতিঘরটি 20 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মায়া একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যার নেশা হলো ধুলো চাপা পড়া অন্ধকার ইতিহাসগুলোকে খুঁজে বের করা। তার ছোট ভাই স্যাম, যে একজন মেধাবী ফটোগ্রাফার, সবসময় তার ছায়ার মতো সাথে সাথে থাকে। তারা যখন ইন্সপেক্টর চ্যাটার্জির কাছে গেল, তখন বৃদ্ধ ইন্সপেক্টর তার কাপা হাতে একটি পুরনো ধুলো মাখা ফাইল বের করলেন। ফাইলে দেখা গেল ক্যাপ্টেন রেনল্ডসের অন্তর্ধানের পর ডসন সাহেবকে নিয়ে করা গোপন মানসিক তদন্তের রিপোর্ট। চ্যাটার্জি সাহেব ফিসফিস করে বললেন, মায়া, বাতিঘরের আলো যদি কোনোদিন নীল হয়ে যায়, বুঝবে সেটার পথ দেখাচ্ছে না, বরং কোনো শিকারকে ডাকছে। মায়া আর স্যাম যখন বৃদ্ধ করিম চাচার ভাঙাচোরা নৌকা সাগরকন্যায় করে রওনা দিলেন, তখন সমুদ্রের মেজাজ বিগড়ে গিয়েছিল। কুচকুচে কালো ঢেউগুলো যেন পাহাড়ের মতো উঁচু হয়ে নৌকার উপর আসতে পড়েছিল। দ্বীপে পা রাখতেই এক তীব্র পচা গন্ধে মায়ার দম আটকে আসার উপক্রম হলো। এই গন্ধটা সাধারণ মরা মাছের নয়, এটি যেন কোনো অতি প্রাচীন লাশের পচা গন্ধ। বাতিঘরের প্রধান ফটকটি বিশালাকার লোহার পাত দিয়ে তৈরি, যাতে অদ্ভুত সব জ্যামিতিক নকশা খোদাই করা। শ্যাম যখন তার ক্যামেরার নাইট ভিশন মোড অন করে দেওয়ালের ছবি তুলল, তখন স্ক্রিনের দিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। দেয়ালের গায়ের ঝিনুকগুলো আসলে মানুষের হাড়ের মতো বিন্যস্ত। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রতিটি ধাপে এক অদ্ভুত চটচটে ভাব অনুভব করলো মায়া। মনে হচ্ছিল যেন পুরো ভাতি ঘরটি ভেতর থেকে ঘামছে, আর সেই ঘাম নোনা জলের মতো পিচ্ছিল। সবার উপরে লেন্সের ঘরে মিস্টার ডসনের মুখোমুখি হলো তারা। ডসন সাহেবের চোখগুলো কোটরাগত, আর তার চামড়া স্বচ্ছ হয়ে গেছে। ভেতরের শিরা উপশিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি এক মনে একটি বিশালাকার লেন্স পরিষ্কার করছিলেন, যা দেখতে অনেকটা মানুষের চোখের মনির মতো। মায়ার জেরার মুখে ডসন সাহেব বলতে শুরু করলেন, সেই রাতে ঝড়ের গর্জনের চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষের চিৎকার। চোরাচালানকারী চক্রটি চেয়েছিল রেনল্ডসের জাহাজ দ্য নর্দার্ন স্টার ডুবিয়ে দিতে, কারণ
তাতে তাদের জালিয়াতির প্রমাণ ছিল। তারা আমার চোখের সামনে লেন্সটি চুরমার করে দেয়। আমি অন্ধকারে দাঁড়িয়ে দেখলাম রেনল্ডসের জাহাজটি শার্কটুথ পাথরে ধাক্কাকে ফালা হয়ে গেল। আমি তার বন্ধু ছিলাম, কিন্তু সেদিন আমি তাকে আলো দিতে পারিনি। হঠাৎ ঘরের এক কোণে থাকা ওয়্যারলেস সেটটি গর্জে উঠল। কোনো ইলেকট্রিসিটি নেই, অথচ ভেতর থেকে রেনল্ডসের কণ্ঠ শোনা গেল। ডসন, ডসন, আমার ফুসফুসে জল ঢুকছে, তুই কি আলোটা জ্বালাবি না? মেঝের এক কোণে থাকা একটি গুপ্ত দরজা আবিষ্কার করলো স্যাম। নিচে নামতেই এক গা ছমছমে দৃশ্য চোখে পড়ল। ঘরটি ছোট ছোট জারে ঠাসা, যাতে নোনা জলে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত। ডসন সাহেব পেছন থেকে আবির্ভূত হয়ে বললেন, রেনল্ডস একা ফেরেনি, সে সমুদ্রের তলা থেকে হাজার হাজার অতৃপ্ত আত্মা নিয়ে ফিরেছে। তারা সবাই ক্ষুধার্ত। হঠাৎ চারদিকের আয়নাগুলো কাঁপতে শুরু করলো। মায়া দেখলো তার প্রতিবিম্ব আয়নার ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আয়নার ভেতরের মায়ার গালবে রক্ত নয়, কালো রঙের সমুদ্রের কাদা গড়িয়ে পড়ছে। শ্যাম দেখলো তার ক্যামেরার লেন্সে এক বিভৎস ছায়া ফুটে উঠেছে, যার হাতে একটি লোহার রড। ডসন সাহেব তখন আর মানুষ নেই, তার শরীর থেকে অসংখ্য কালো সুতোর মতো শ্যাওলা বেরিয়ে আসছে, যা পাতি ঘরের দেওয়ালগুলোকে আঁকড়ে ধরছে। মায়া বুঝতে পারল ডসন সাহেব রেনল্ডসের আত্মাকে শান্ত করার জন্য জীবিতদের প্রাণ আহুতি দিচ্ছেন। ডসন সাহেব ফিসফিস করে বললেন, রেনল্ডস ফিরবে, শুধু তোদের দুজনের হাড় দিয়ে আমি লেন্সের স্ট্যান্ড বানাবো। মায়া তার সর্বশক্তি দিয়ে চ্যাটার্জি সাহেবের দেওয়া সেই পুরনো ফাইল এবং ডায়েরিগুলোতে আগুন ধরিয়ে লেন্সের ঘরের কেন্দ্রে ছুঁড়ে মারল। এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল। লেন্সের ঘরটি নীল আর কমলা আগুনের সংমিশ্রণে এক অলৌকিক রূপ নিল। মায়া স্যামকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে নিচে দৌড়াচ্ছিল, তখন দেখলো দেওয়ালের ঝিনুকগুলো জীবন্ত হয়ে তাদের কামড়ানোর চেষ্টা করছে। কোনো মতে সৈকতে এসে তারা করিম চাচার নৌকায় লাফিয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখলো বাতি ঘরটি ধীরে ধীরে সমুদ্রের ভেতর ডুবে যাচ্ছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর ইন্সপেক্টর চ্যাটার্জি মায়াকে এক ভয়াবহ সত্য জানালেন। স্যামের ক্যামেরায় কোনো ছবি ওঠেনি, আর স্যামকে কেউ দ্বীপে যেতে দেখেনি। চ্যাটার্জি সাহেব ফাইলে দেখালেন শ্যাম 5 বছর আগেই মারা গেছে। মায়া যে শ্যামকে নিয়ে বাতিঘরে গিয়েছিল, সে ছিল আসলে রেনল্ডসের পাঠানো এক ইলিউশন, যা মায়াকে বাতিঘর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার টোপ ছিল। বাড়ি ফিরে মায়া দেখলো তার ডাইনিং টেবিলে শ্যাম বসে আছে, কিন্তু তার শরীর থেকে ক্রমাগত বালি ঝরছে। মায়ার নিজের কণ্ঠস্বর বদলে গেছে। সে এখন কথা বলে ডসন সাহেবের স্বরে। শহর জুড়ে এক অদ্ভুত নীল কুয়াশা ছড়িয়ে পড়ল। যারা সেই কুয়াশায় শ্বাস নিচ্ছিল, তাদের ফুসফুসে সমুদ্রের জল জমতে শুরু করলো। ইন্সপেক্টর চ্যাটার্জি তার ডায়েরিতে শেষ কথাটি লিখেছিলেন, সমুদ্র সমুদ্র কখনো তার ঋণ ভোলে না। সব বিভৎসতার মাঝেও একটি দৃশ্য মায়ার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে গেল। বাতি ঘরটি যখন ডুবে যাচ্ছিল, তখন সে দেখেছিল ডসন সাহেব আর ক্যাপ্টেন রেনল্ডস
একে অপরের হাত ধরে হাসি মুখে আগুনের শিখায় বিলীন হয়ে যাচ্ছেন। ডসন সাহেব অবশেষে তার বন্ধুকে আলো দিতে পেরেছেন, যদিও সেই আলো ছিল ধ্বংসের। আজও ব্ল্যাকউড শহরের পরিত্যক্ত ধ্বংসস্তূপের ওপর দিয়ে যারা হেঁটে যায়, তারা শুনতে পায় দুজন বন্ধুর অট্টহাসি। মায়া এবং স্যামও সেই অলৌকিক জগতের অংশ হয়ে গেছে। বাতিঘরের নীল আলো এখন আর দ্বীপে নেই। এটি এখন শহরের প্রতিটি অবিশ্বাসী মানুষের জানলার ওপারে জ্বলে ওঠে। এই চূড়ান্ত এবং রহস্যময় মায়ার লেখা সেই শেষ চিঠি, যা তার অন্তর্ধানের পর ইন্সপেক্টর চ্যাটার্জির ড্রয়ারে পাওয়া গিয়েছিল, এটি কেবল একটি চিঠি নয়, এটি একটি সতর্ক বার্তা এবং বাতিঘরের রহস্যের শেষ চাবিকাঠি। 21শে জানুয়ারি 2026, ব্ল্যাকউড টাউন, যেখানে সময় স্থির হয়ে আছে। ইন্সপেক্টর চ্যাটার্জি, আপনি যখন এই চিঠিতে পড়বেন, তখন হয়তো আমি আর আপনার চেনা এই পৃথিবীতে নেই। আপনি আমাকে পাগল ভেবেছিলেন যখন আমি বলেছিলাম স্যাম আমার সাথে আছে, কিন্তু কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে আমি যখন নিজের শরীরের দিকে তাকালাম, দেখলাম আমার চামড়ার নিচে রক্ত নয়, সমুদ্রের লোনা জল বইছে। আমার নখগুলো নীল হয়ে গেছে, আর আর আমার আমার কানে অবিরাম সেই সেই বাতিঘরের ঘূর্ণায়মান লেন্সের শব্দ বাজছে। বাতিঘরে সেই রাতে ডসন সাহেব যা বলেছিলেন তার অর্ধেক সত্য আপনি জানেন। হ্যাঁ, আপনি জানেন। বাকি অর্ধেকটা ভয়াবহ। ডসন সাহেব রেনল্ডসকে বাঁচাতে পারেননি ঠিকই, কিন্তু কিন্তু তিনি জানতেন রেনল্ডস ফিরে আসবে। রেনল্ডস ফিরে আসবে। রেনল্ডস ফিরে এসেছে। ফিরে এসেছে। তবে মানুষের রূপে নয়। সে এসেছে এক ক্ষুধার্ত সমুদ্র হয়ে। বাতিঘরটি আসলে কোনো ভবন নয়, সেটি একটি অ্যাঙ্কার বা নোঙর, যা মৃতদের জগৎকে আমাদের এই মাটির জগতের সাথে
গেঁথে রেখেছে। আমি আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি স্যাম কেন আমার সাথে গিয়েছিল। স্যাম আমার ভাই হিসেবে যায়নি, সে গিয়েছিল রেনল্ডসের দূত হিসেবে। 5 বছর আগে ও যখন ডুবে গিয়েছিল, সমুদ্র ওকে নেয়নি, বরং বরং ওকে আটকে রেখেছিল, আটকে রেখেছিল আজকের এই দিনটার জন্য। ও ও আমাকে বাতিঘরে নিয়ে গিয়েছিল যাতে আমি সেই পুরনো লেন্সের চাবিটা ঘুরিয়ে দিই। আমি আমি তাই করেছি। আগুনের সেই বিস্ফোরণ আসলে মুক্তি ছিল না, ওটা ছিল একটা বিস্ফোরণ, যা যা বাতিঘরের সেই নীল আলোকে সারা শহরে ছড়িয়ে দিয়েছে। ডসন সাহেব আর রেনল্ডস এখন আর আলাদা কেউ নন, তারা এখন এক, তারা এখন এক। আমি আমি কাল রাতে স্বপ্নে দেখেছি, হ্যাঁ, ডসন সাহেব আমার বিছানার পাশে দাঁড়িয়ে বলছেন, মায়া, গল্পটা তো তুমি শেষ করলে না। গল্পটা কেবল শুরু হলো। শহরের কুয়াশা বাড়ছে, আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি রাস্তার ল্যাম্পপোস্টগুলো এক এক করে নীল হয়ে যাচ্ছে। মানুষগুলো হাঁটছে না, তারা যেন জলের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। আপনি আপনি সাবধান থাকবেন ইন্সপেক্টর। যদি দেখেন আপনার ঘরের দেয়ালে নোনা জল চুইয়ে পড়ছে, তবে বুঝবেন তারা আপনার গল্পটাও লিখে ফেলেছে। আমি আমি চলে যাচ্ছি। স্যাম স্যাম ডাকছে, ও বলছে সমুদ্রের নিচে নাকি অনেক বড় একটা বাতিঘর আছে, যেখানে কোনো দিন তেল ফুরায় না, কারণ কারণ সেখানে জ্বালানি হিসেবে মানুষের স্মৃতি ব্যবহার করা হয়। আমি এখন থেকে সেই বাতিঘরের নতুন রক্ষক, হ্যাঁ, নতুন রক্ষক। ইতি ইতি মায়া, মায়া সমুদ্রের এক নতুন প্রহরী।
চিঠির শেষ লাইনের নিচে একটি ছোট স্কেচ করা ছিল, একটি বাতিঘর যার চূড়ায় দুজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে, আর নিচ থেকে একটি ছোট ছেলে স্যাম তাদের দিকে হাত নাড়ছে। ইন্সপেক্টর চ্যাটার্জি চিঠিটি পড়ার পর যখন জানলা দিয়ে বাইরে তাকালেন, তিনি দেখলেন পুরো ব্ল্যাকউড শহর কুয়াশায় ঢেকে গেছে, আর সেই কুয়াশার ভেতর থেকে হাজার হাজার নীল আলোর বিন্দু জোনাকির মতো জ্বলছে। প্রতিটি আলোর বিন্দু আসলে এক একটি মৃত নাবিকের আত্মা, যারা 20 বছর পর অবশেষে তাদের পথ খুঁজে পেয়েছে। ভৌতিক আতঙ্ক আর বন্ধুত্বের এই অদ্ভুত মিশেলে ব্ল্যাকউড শহরের ইতিহাস চিরদিনের জন্য পাল্টে গেল। বন্ধুত্ব কেবল জীবন দেয় না, কখনো কখনো তা মৃত্যুকেও জাপটে ধরে অমর হয়ে থাকে। মায়া কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি সে আজও সেই নীল আলোর ভেতরে ডসন আর রেনল্ডসের বন্ধুত্বের পাহারাদার হয়ে আছে? আপনার ঘরে যদি আজ রাতে নোনা জলের গন্ধ আসে, তবে কি বুঝবেন স্যাম আপনার পাশেই দাঁড়িয়ে আছে? আজ রাতে যখন আপনি এই গল্পটি শুনলেন, আপনার জানলার বাইরে কি হালকা নীল রঙের কোনো আভা দেখা যাচ্ছে? বাতিঘরের প্রহরী এখন আপনার দরজায় দাঁড়িয়ে। আপনি কি দরজা খুলবেন? প্রশ্নের উত্তরগুলো খুঁজুন, ভাবুন। ততক্ষণ আমরা এই গল্পে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো জেনে নিই। মায়ার ভূমিকায় আর.জে. প্রান্তিকা, চ্যাটার্জি সাহেবের ভূমিকায় নিলয়, ডসন সাহেব এবং কথকের ভূমিকায় আমি অয়ন, রেনল্ডসের ভূমিকায় রাজাদিত্য। শুনছিলেন আমার প্রিয় ছাত্র প্রবাল মজুমদার রচিত একটি অতি লৌকিক বন্ধুত্বের গল্প, ব্ল্যাকউড আইল্যান্ডের অভিশাপ। আপনারা এই গল্পটিকে ভালোবাসুন, যাতে ভবিষ্যতে আরো অনেক গল্প সে রচনা করতে পারে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আরো অনেক ভৌতিক কৌতুক, রহস্য, অলৌকিক, অরিজিনালস গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আজকের মতন তবে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী গল্পে। বিদায়।